আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে 5 সদস্যের একটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর পরবর্তী 7 দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেবার প্রক্রিয়া শুরু হবে এবং না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিতে নির্দেশ দেওয়া হয়। কতদিনের মধ্যে ও কিভাবে তা দিতে হবে সেই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 7 দিনের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রক্রিয়া ঠিক করা হবে ও পরবর্তী 7 দিনের মধ্যে হিসেব জমা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যেন কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি, ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং চিফ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদেরকে টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে, নট মোর দ্যান 7 days যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে এটা সিদ্ধান্ত হবে। আমাদের এই মন্ত্রণালয় যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয়ের আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে, আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান কেউ সম্পদের হিসেব না দিলে কি হবে আর জমা দেয়া তথ্য প্রকাশ করা হবে কিনা। ব্যাংকের হাজবেন্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজবেন্ডকে দিতে পারেন, জানেন একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো নিয়ে আমরা নতুন করে কথা বলতে চাই না। যারাই পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবরটা কি, খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। 7 দিনের মধ্যে সব জেলায় ডিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির মঞ্জু গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে মিন্টু রোড ডিবি কার্যালয়ে রয়েছেন তিনি। গোয়েন্দা কর্মকর্তারা জানান তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। এদিকে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আখতারুজ্জামান এ আদেশ দেন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এস আলম কোম্পানির গাড়িতে চড়াকে অসাবধানতা ও অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরে তিনি বলেন, 28 আগস্ট নিজ নির্বাচনী এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যেতে যে গাড়ি ব্যবহার করেছেন সেটা কার তা তিনি জানতেন না। এস আলমের গাড়ির ঘটনায় কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে তাদের বিচারে মুখোমুখি করা অগ্রাধিকার পাওয়া উচিত। গুম খুনের হোতাদের মুখোশ যাতে উন্মোচিত হয়, গণমাধ্যমকে এ বিষয়ে খবর পরিবেশনের আহ্বান জানান তিনি। সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
বিকেলে রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন রাষ্ট্রদূত। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান জামায়াত আমির। একই সাথে এদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত কোনো মন্তব্য করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রেজিস্ট্রেশনবিহীন ইলেকট্রনিক রিকশা ও ভ্যানের মতো সকল মোটরযানের চালকদের লাইসেন্স বাধ্যতামূলক করা এবং ব্রেক লাইট ও ইন্ডিকেটর ব্যবহার নিশ্চিত করা মর্মে রুল ইস্যু করেছে হাইকোর্ট। আমরা দেখছি যে কোনো ইলেকট্রিক রিকশা বা ভ্যানের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা তাদের কারোই ড্রাইভিং লাইসেন্সটা নাই, এবং দেখা যাচ্ছে যে একদম কম বয়সী বাচ্চারাও ইলেকট্রিক রিকশা চালাচ্ছে রাস্তায়, এবং এটাতে যেটা হচ্ছে যে তারা ড্রাইভিং রুলস জানে না, এবং এতে দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে। মোটরযান চালানোর জন্য যাতে অবশ্যই চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকাটা কম্পালসারি করা হয়। ফের দাম বাড়ল বোতলজাত এলপিজির। 12 কেজির বোতলজাত এলপিজির দাম 44 টাকা বেড়ে খুচরা পর্যায়ে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সন্ধ্যা থেকে কার্যকর। দুপুরে বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন। তিনি জানান, এখন থেকে বিআরসি নির্ধারিত দামে ক্রেতারা যাতে খুচরা বাজারে এলপিজি কিনতে পারেন তা তদারকি করবে কমিশন। বিআরসির কাছে আবারও গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয় সন্তোষ জানায় কমিশন। এখন থেকে মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের বদলে গণশুনানির মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে কমিশন। আগামী মাসে বিআরসির পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠিত হবে। এরপরই সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি। 12 কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল 1377 টাকা, সেটি সেপ্টেম্বর 2024 মাসে এসে একটু বেড়েছে। 12 কেজি সিলিন্ডারের মূল্য সেপ্টেম্বর 2024 মাসে হবে 1421 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 44 টাকা। সরকারের যে কাজের যে ধারা, এতে আমরা বুঝতে পারছি যে এটা বিআরসি করবে এখন থেকে। আমরা প্রত্যাশা করতেছি যে সামনে আমরা যে এই যেটা সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা এই ক্ষমতাটা প্রয়োগ শুরু করব বলে বিশ্বাস করি। আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সহ 18 জন মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ 18 মন্ত্রী ও 8 জন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আলোচিত মুনিয়া হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে পিবিআই প্রতিবেদন পুনঃ তদন্তের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এর আগে 2021 সালে 26 এপ্রিল গুলশানে ইব্রাহিম রিপনের বাড়ি থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহানের সংশ্লিষ্টতা বিষয়ে অভিযোগ করে তার বোন। গুলশান থানা পুলিশ আনভীরকে বাদ দিয়ে প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে না রাজির আবেদন দিয়েছিল তার পরিবার। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি, আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি।
নগদ নিবেদিত অর্থনীতি সংবাদ। আগামী মাসের মধ্যে চলমান অর্থ বছরের বাজেট রিভাইজ করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা জানান তিনি। এছাড়া বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা নাজুক থাকায় দ্রুত এগুলোর পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাজেটের সাথে কি কি করা যায় করে আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। আমি সেটা এইটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করবো। ক্রীড়াঙ্গনের বাস্তব অবস্থা বুঝতে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরামর্শগুলো নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। দেশের বিভিন্ন বিভাগ আর জেলায় বানিয়ে রাখা হয়েছে অনেক স্টেডিয়াম, কিন্তু বাস্তবে সেগুলোতে কোনো খেলাই হয় না। বছরের পর বছর তালাবন্দি থাকায় অবকাঠামোগুলো নষ্ট হচ্ছে। তাই সারা দেশে স্টেডিয়াম না বানিয়ে শিশু কিশোরদের জন্য খোলা খেলার মাঠ প্রস্তুতের পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা। এছাড়াও দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা চালু রাখা সহ ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন অনেক সাংবাদিক। সেই সাথে ক্রীড়াঙ্গনে অনিয়ম আর দুর্নীতি তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে বলেন তিনি। আমরা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। যেমন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে, এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।